চোখের আড়ালে ভালোবাসি। আয়াত বিনতে নূর। পর্ব 2। নিশি ফারিসের রুমের দরজায় নক করে একবার, তারপর কি মনে করে হাত দিয়ে একটু ঠেলতে দরজাটা একটু হেলে গেল। নিশি বুঝতে পারল দরজাটা আধখোলা করে রাখা। তার মনে সন্দেহ জাগে, ফারিস ভাই কি ঘরে নেই, নাকি এখনো ঘুমাচ্ছে। ধীরে ধীরে ভেতরে ঢুকলো, কোন শব্দ না করে রুমে প্রবেশ করতে সবার আগে দৃষ্টি স্থির হয়ে যায় বেডের দিকে। ফারিস খালি গায়ে বেডের উপর হয়ে ঘুমিয়ে আছে। কোমর পর্যন্ত কমফোর্টার টানা, ফর্সা ত্বকে জিম করা পেশিগুলো স্পষ্ট। মুখটা এক সাইডে বেঁকে আছে, যার দরুন ঠোঁট জোড়া বালিশের সাথে লেগে গোল হয়ে গেছে, যেন কোনো রাগী মানুষ না, বরং শান্ত কোমল এক শিশুর মতো মুখ। ডিম লাইটের আলোয় আরো স্পষ্ট মায়াবী লাগছে। নিশির চোখ আটকে রইল সেখানে। একটু পরে নিজের মনেই ফিসফিস করে, ঘুমিয়ে থাকলে মানুষটাকে এত শান্ত লাগে, এটাই কি সেই রাগী জেদি বদমেজাজি ফারিস ভাই? সে ধীরে ধীরে বেডের পাশে বসে আরো কিছুক্ষণ নীরবে তাকিয়ে রইল। নিজের হাতটা বাড়িয়ে ফারিসের কপাল স্পর্শ করতে গিয়ে দেখে ফারিস হালকা নড়ে উঠছে। তাড়াতাড়ি করে উঠে যেতে লাগলো নিশি। অন্যদিকে ফারিস টের পায়ে রুমে কেউ আছে। ঘুমের ভিতর নিজের কাছাকাছি পরিচিত কারো শরীরের ঘ্রাণ নাকি আসতে ঘুমের ব্যাঘাত ঘটল। সে হাত বাড়িয়ে নিশির কবজি শক্ত করে ধরে একটান দেয়। হঠাৎ টান পড়াই নিশি সাথে সাথে তার ভারসাম্য ধরে না রাখতে পেরে ধপ করে ফারিসের বুকের উপর আছড়ে পড়ে গেল। এতক্ষণ ফারিস আধ ঘুমো অবস্থায় নিশির হাত ধরে টান দিলেও নিশি ওর বুকের উপর পড়তে চোখ তুলে নিশির দিকে তাকালো। নিশিও হঠাৎ পড়ে যাওয়াই ভয়ে ভয়ে মুখ তুলে তাকাতেই দুজনের চোখাচোখি হয়। এক মুহূর্ত স্থির নীরবতা। দুইজন দুইজনের চোখের দিকে কতক্ষণ তাকিয়ে আছে সেদিকে খেয়াল নেই। তারপর ফারিসের ধ্যান ভাঙল গম্ভীর কর্কশ স্বরে বলে, তুই আমার রুমে কি করছিস? কে বলেছে আসতে? নিশি ভয়ে তোতলাতে তোতলাতে, মানে আপনি কাল রাগ করে চলে গিয়েছিলেন, তাই দেখছিলাম আপনি ফিরেছেন কিনা। নিশিকে এইভাবে নিজের এত কাছে পেয়ে কেমন যেন লাগছে, নিজেকে কোনো রকম কন্ট্রোল করে। ফারিস আরও রেগে ধমকে ওঠে বলে, এইভাবেই আমার উপরে শুয়ে থাকবে নাকি? উঠো আলুর বস্তা, না এভাবে পড়ে থাকবে বেহা মেয়ে মানুষ। ধমকে ও অপমানে নিশি তড়িঘড়ি উঠে দাঁড়ায়। ফারিস আবার কড়া স্বরে, যা, বের হয়ে যা আমার রুম থেকে, কতবার বলেছি আমার রুমে আসবি না? মনে নেই তোর? তাও আবার রাতের বেলায় আমার রুমে এসেছিস, সাহস কত তোর? বের হ এখনই। অপমানে ভয়ে চোখের কোণা ভিজে ওঠে নিশির। ফারিস তাকিয়ে ঠান্ডা কঠিন স্বরে আবার বলে, মনে হয় চরের ব্যথা ভুলে গেছিস। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে নিশি চোখে টইটুম্বুর পানি নিয়ে রুম থেকে বের হয়ে নিজের ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। বিছানায় বসে কান্না ভেজা কণ্ঠে নিজের মনেই বলে, কেন এমন করেন আপনি? আমি কি এতটাই বিরক্তিকর আপনার কাছে? এমন সময় রিয়া দরজায় নক করে। নিশি চমকে উঠে তাড়াতাড়ি করে ওয়াজরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে কান্না থামিয়ে চোখ মুছে দরজা খুলে দেয়। রিয়া অবাক হয়ে, কি হয়েছে তোর? চোখ মুখ এমন কেন? নিশি জোর করে হাসার চেষ্টা করে, এমনি পড়ছিলাম, পরীক্ষার টেনশন। রিয়া তৎক্ষণাৎ বিষয় পাল্টায়, আজ শাড়ি পরবি? চল না জনে শাড়ি পরে ছবি তুলি। প্রথমে না করলেও রিয়ার জেদের কাছে হার মানে সে। তারপর শাড়ি পরতে রাজি হয়। তারপর রিয়া আবার বলল, তনা আপু শাড়ি পরতে রাজি হয়নি, তাই আজ শুধু আমি আর তুই শাড়ি পরব, আর ছবি তুলবো আমাদের গার্ডেন এরিয়াতে, কেমন? নিশি বলল, আচ্ছা ঠিক আছে। তারপর রিয়া রেডি হতে চলে গেল। ফারিস এদিকে ঘুম থেকে উঠে ঠান্ডা মাথায় একটা লম্বা শাওয়ার নেয়। ফর্মাল ড্রেসে রেডি হয়ে নাস্তা সেরে অফিসে চলে যায়। দুপুর গড়িয়ে বিকেল। নিশি ফ্রেশ হয়ে আলমারি খুলে তার পছন্দের সুতির নীল শাড়ি বের করে। শাড়িটা গায়ে জোড়াতেই রূপ যেন আরও ফুটে ওঠে। আয়নার সামনে বসে কপালে ছোট্ট কালো টিপ, চোখে কালো কাজল, ঠোঁটে হালকা লিপ গ্লোস, নীল কালারের শাড়িতেও হালকা মেকআপে অনেক সুন্দর লাগছে তাকে। নিজের প্রতিচ্ছবি দেখে কাপা গলায় ফিসফিস করে, মন্দ লাগছে না। ঠিক তখন রিয়া ঘরে ঢুকে বিস্মিত দৃষ্টিতে বলে, ওফ নিশি, তুই তো একেবারে নীলপরী। নিশি লজ্জায় হাসে রিয়াকে প্রশংসা করে। রিয়াও কালো সুতির শাড়িতে খুব সুন্দর লাগছে। জনে নিচে নামে। তাদের দেখে আফিয়া চৌধুরী খুশিতে চোখে মুখে হাসি, মাশাল্লাহ আমার মেয়েগুলো কত সুন্দর লাগছে। আফিয়া চৌধুরী আবারও বলেন, তাহলে এত সাজুগুজু করে কোথায় যাওয়া হচ্ছে আপনাদের? নিজের মায়ের কথা শুনে রিয়া বলে উঠে, মা আমরা ছবি তুলতে বাগানের দিকে যাচ্ছি, চলি? মেয়ের জবাবে আফিয়া চৌধুরী বললেন, আচ্ছা ঠিক আছে, সাবধানে যা, তাড়াতাড়ি চলে আসিস। এই বলে তিনি রান্না ঘরে চলে গেলেন। তারপর নিশি আর রিয়া বাগানে ছবি তুলতে চলে যায়।
রিয়া একপাশে নিজের ছবি তুলতে ব্যস্ত আর নিশিতা নিজের মতো করে চুপচাপ একপাশে হয়ে দাঁড়িয়ে আছে। এই সময় ফারিস বাসায় ফিরে নিজের প্রিয় মার্সিডিজ বেঞ্জ থেকে নামতেই তার চোখ আটকে যায় গার্ডেনের দিকে দাঁড়িয়ে থাকা নীল শাড়ি পরা সেই মেয়েটির দিকে। নিশির চোখে কাজল, ঠোঁটে লিপগ্লোস, মুখের ভেজা চুল বাতাসে উড়ছে। ফারিস হঠাৎ থমকে যায়। হৃদস্পন্দন যেন একটু বেশি দ্রুত। শ্বাস ভারী হয়ে আসে। তবু চোখ সরাতে পারে না। তারপর ফারিসের মুখ থেকে আপনা আপনি নীলাম্বরী শব্দটা আপনা আপনি বের হয়ে যায়। ঠিক তখনই নিশি ফিরে তাকায় সামনের দিকে, সাথে সাথে দুজনের চোখাচোখি হয়ে যায়। নিশিতা এক দৃষ্টিতে ফারিসের দিকে হা হয়ে তাকিয়ে আছে। সে কি সত্যি দেখতেছে ফারিস তার দিকে তাকিয়েছিল? নিশির নজর তার দিকে ফিরতেই ফারিস তড়িঘড়ি করে দৃষ্টি ফেরায় এবং দ্রুত ভেতরে চলে যায়। নিজের রুমে গিয়ে দরজা আটকে দেয়, কারণ সে নিজেই বুঝতে পারছে না কেন এমন হলো। কেন নিশিতার দিকে এইভাবে তাকিয়েছিল? এইদিকে নিশি ফারিসের যাওয়ার দিকে তাকিয়ে আছে। কি হলো লোকটার হঠাৎ করে এমন করে চলে গেল যেন চুরি করে ধরা পড়েছে। সেজন্য এমন ভাবে চলে গেল। রিয়ারা ছবি তুলছে একের পর এক। তারপর নিশির দিকে তাকিয়ে বলে, কিরে নিশি, কোথায় হারালি? ভেতরে যাবি না? রিয়ার কণ্ঠ পেয়ে নিশিতার ধ্যান ভাঙ্গে। এরপর নিশি বলে, না চল বাড়ি যাই, আর ভালো লাগছে না। তারপর নিশি এবং রিয়া বাড়ির ভিতরে চল যায়। আর নিশি রুমে ফিরে শাড়ি ভাঁজ করে আলমারিতে রাখে এবং মনে মনে একটা প্রশ্ন পুরে পুরে উঠতে থাকে। ফারিস ভাই, সত্যিই কি আমার দিকে তাকিয়েছিলেন? কেন? তিনি তো আমাকে ভালোবাসেন না, তাহলে কেন? আর ওভাবে পালিয়ে যাওয়ার কি মানে? আর বেশি ভাবতে পারে না। অনেক ক্লান্ত থাকায় দরজা বন্ধ করে বিছানা গুছিয়ে শুয়ে চোখ বুজে ফেলে। প্রতিদিনের মতো আজও নিশি ভোরে উঠে অজু করল। ঘুম চোখেই নামাজ আদায় করে শান্ত হয়ে বসে রইল কিছুক্ষণ। মনে পরীক্ষা, তাই নামাজ শেষ করেই বই খুলে গভীর মনোযোগে পড়া শুরু করল। চোখ মুখে অদ্ভুত একটা দায়িত্ববোধ। যেন শুধু নিজের জন্য নয়, তার বাবার স্বপ্ন পূরণের জন্যও সে পড়ে যাচ্ছে দিনরাত। বাবা চায় সে বড় হোক, সম্মান নিয়ে মাথা তুলে দাঁড়াক। ঠিক সেই কারণেই নিশিও পড়াশোনায় নিজের সবটুকু ঢেলে দিচ্ছে। আজ শুক্রবার, কলেজ নেই, তাই পড়া শেষ করতে করতে প্রায় সকাল সকাল 9:30 বেজে গেল। রুম থেকে বের হওয়ার সময় অজান্তেই মনে পড়ে গেল, ফারিস ভাইয়ের সামনে পড়া যাবে না? কালকের কথা ভুলে গেলে চলবে না? মনে হালকা কাঁপুনি এসে গেল। গত রাতের কথা, অপমান আর তার করা ব্যবহারের কথা মনে পড়তেই নিশির বুকটা ভার হয়ে উঠল। মাথা ঝাঁকিয়ে সে এসব ভাবনা দূরে সরিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। ডাইনিং টেবিলে ফারিস নেই দেখে নিশি দীর্ঘশ্বাস ফেলল। রিয়ার পাশে গিয়ে চুপ করে বসল। শুক্রবার বলে বাড়িতে জমজমাট রান্না, অথচ নিশির মুখে কোনো স্বাদ নেই। খুব শান্তভাবে নিজের খাবার বেড়ে খেতে শুরু করল। ঠিক তখনই ফারিস নিচে নামল। সবাই একটু থেমে গেল কথা বলা। ফারিস এসে চুপচাপ বসল, কোনো দিকে না তাকিয়ে খাওয়া শুরু করল। মুহূর্তেই বাড়ির পরিবেশ পাল্টে গেল, যেন তার এক নিঃশব্দ উপস্থিতি চারদিকে ছড়িয়ে গেল। তবু নিশি চাইলেই চোখ সরাতে পারছে না। নিষ্পাপ কৌতূহলী চোখ বারবার তার দিকে চলে যাচ্ছে। কিন্তু ফারিস একবার তাকিয়ে দেখেও যেন তাকায়নি, এমন ভাব করে খাওয়া শেষ করে উঠে গেল। নিশির ভিতরটা হালকা কেঁপে উঠল। সবার খাওয়া শেষে যার যার রুমে চলে যায়। আর নিশিও রুমে ফিরে পড়তে বসল। একটু পর রিয়া এসে গল্প শুরু করতেই মনটা কিছুটা হালকা হলো। রিয়া দেখল নিশিতার মন খারাপ, তাই বলল, চল না কাল কোথাও যাই, কতদিন বের হই না। নিশি হাসল মৃদু, আমাদের কি একা বাইরে যেতে দিবে? এইটা তোর মনে হয়? রিয়া মুখ কুঁচকে চুপ হয়ে ভাবতে লাগল। তারপর সাথে সাথে আইডিয়া চলে আসল। তারপর কিছু একটা ভেবে নিশিতার দিকে তাকালো। নিশিতা চুপ করে রিয়ার দিকেই তাকিয়েছিল। রিয়া আর নিশিতার চোখাচোখি হয়ে যায়। রিয়া নিশিতাকে কিছু বলতে না দিয়ে বলল, চেষ্টা করলে রাজি করানো যায়। আমি চেষ্টা করব, কিন্তু অন্য উপায়ে। রিয়ার কথা শুনে নিশি বলল, ভাই তুই গ্রেট, জাস্ট গ্রেট, এইটা জানিস? আমি জানতাম তুই লেখা পড়াতে ডিম হলেও গন্ডগোল দারুণ পাকাতে পারিস। নিশিতার কথা শুনে রিয়া কোনা চোখে নিশিতার দিকে তাকায়। রিয়ার এমন রিয়েকশন দেখে নিশি হাসতে থাকে। রিয়াও নিশিতার মুখে হাসি দেখে নিজেও হাসতে থাকে। এরপর কিছু কথা বলে রিয়া নিজের রুমে চলে গেল। এদিকে জুমার জন্য বাড়ির সব ছেলেরা রেডি হচ্ছে। সবাই অপেক্ষায় শুধু একজনের, ফারিসের। কিছুক্ষণ পর ফারিস নামল। তার পরনে কালো পাঞ্জাবি, মাথায় টুপি, তার ফর্সা রঙে এক অপার্থিব শোভা। কেউ কি চাইলেই চোখ ফিরিয়ে রাখতে পারে? নিশিও না।
তবে সে দূরেই থাকলো নীরবে। এম। এইদিকে নিশি গোসল শেষে নামাজ পড়ে নিল। মেরুন রঙের 3 পিস পরে আয়নায় নিজেকে দেখে নিজেই অবাক, রংটা তার গায়ের ওপর কত সুন্দর মানিয়েছে। ভেজা চুল ড্রায়ার দিয়ে শুকাতে শুকাতে তার মুখে মৃদু হাসি ফুটে উঠল। নামাজ পড়ে বেডে বসতেই ফোনটা বেজে উঠল। অহনার ফোন। রিসিভ করতেই অহনা বলল, কেসি হো মেরি জান? অহনার চঞ্চল সুর। ভালো, তুই কেমন? শুন, রিয়া বলেছে ফারিস ভাই আর আরিশা আপুর এনগেজমেন্ট হওয়ার কথা ছিল। হয়েছে? নিশি একটু থামল, তারপর শান্ত স্বরে বলল, না, ফারিস ভাইকে না জানিয়ে বড় আব্বু এনগেজমেন্ট ঠিক করেছিল। তাই উনি রাজি হয় নাই এবং আরিশা আপুকে সে ওইভাবে দেখে না। কিন্তু হয়তো আপুকে পরে বিয়ে করবে, কারণ উনি তো আমাকে রিজেক্ট করে দিয়েছিল। কথা বলতে বলতে নিশির গলা একটু ভারী হয়ে গেল। সে দ্রুত প্রসঙ্গ বদলাতে চাইল। এখন আর ওনাদের কথা বলে আমার মুড নষ্ট করিস না। অহনা হেসে প্রসঙ্গ পাল্টে বলল, তোর নাভিদের কথা মনে আছে? ও তোকে এখনো পছন্দ করে বুঝলি? পুরো কলেজে পাগল অবস্থা। নিশির বিরক্তি বেড়ে গেল। নাভিদকে বন্ধু ছাড়া আর কিছু ভাবি না আমি। এতেই শেষ। তুই ওই ছেলের কথা আমাকে কেন বলছিস? অহনা তবু ছাড়ল না, বলল, আগামীকাল তো কলেজে আসিস, সব বলবো। নিশি চোখ পাকিয়ে বলল, আমি এসব জানতে ইন্টারেস্টেড নই। তুই একটু বেশি বলে ফেলছিস না অহনা? কথা শুনে অহনা থতমত খেয়ে বলল, কি? না, এমনিই বললাম। তারপর দ্রুত ফোন রেখে দিল। ফোন রাখার মুহূর্তেই নিশির মনে হলো, কেউ যেন দরজার ওপারে দাঁড়িয়েছিল। কিন্তু কে থাকবে, ধুর, আমি একটু বেশি ভাবি। মনে মনে বলল, কিন্তু হ্যাঁ, ছিল। ফারিস। সব শুনেছে। সব। তার চোখে রাগ, অজানা আগুন। সে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। নিশি কিছুই বুঝতে পারল না। এইটা তার ফারিস ভাই ছিল। দেখতে দেখতে রাত 10টা বেজে গেল। এরপর রিয়া ডাকল খেতে। ফারিস আগেই নিচে চলে গেছে। কিছুক্ষণ পর নিশিও নিচে গেল। নিচে গিয়ে দেখতে পেল রিয়া, তনা আপু, রাজীব ভাই, বড় আব্বু, তার বাবা, ফারিস ভাই সবাই খাবার খাচ্ছে। আজ সে গিয়ে ঠিক ফারিসের সামনের চেয়ারে বসল। ফারিস একবার তাকালো, তারপর চোখ নামিয়ে শান্তভাবে খেতে লাগল। এমনিতেই নিশির উপর রেগে আছে অনেক, কিন্তু সেটা প্রকাশ না করে চুপচাপ খেতে থাকে। এইদিকে নিশিও চুপচাপ, তবুও চোখ সরাতে পারছে না। এ যেন দেখা না হওয়ার থেকেও বেশি দেখা। হঠাৎ আরাফাত চৌধুরী বললেন, ফারিস, তুমি কি আরিশাকে বিয়ে করবে না? এইদিকে তার প্রিয় মানুষটির বিয়ের কথা বড় আব্বুর মুখে শুনে ফারিসের দিক থেকে নজর সরিয়ে বড় আব্বুর দিকে তাকায়, ছল ছল নয়নে তাকায়। আরাফাত চৌধুরীর কথা শুনে সবাই ফারিসের দিকে তাকালো, কারণ সবাই জানে ফারিস যদি রেগে যায় তাহলে কি হতে পারে। বাবার কথা শুনে ফারিস একবার নিশির দিকে তাকালো, তারপর নিশির ছল ছল নয়ন দেখতে পেল। নিশিতার দিকে চোখ সরিয়ে ফারিস তার বাবাকে বলল, আমি এখন এই বিষয়ে কোনো কথা শুনতে ইন্টারেস্টেড না। আই রিপিট, আই এম নট ইন্টারেস্টেড ইন দ্য টপিক। ফারিসের বাবা আর কিছু বলতে যাবে তার আগে ফারিস হাত দেখিয়ে থামিয়ে দেয়। তারপর তার রুমে চলে যায়। কেউ আর কিছু বলল না। সবাই নিঃশব্দে খেতে থাকল। খাওয়া শেষে সবাই রুমে চলে গেল। নিশিতা নিজের রুমে এসে ভাবল, উনি বিয়েটা ক্যান্সেল করে দিলেন কিন্তু কেন? তারপর আর কিছু না ভেবে কাল কলেজ আছে, তাই বেডে গিয়ে ঘুমিয়ে গেল। এইদিকে ফারিস তার বক্সিং রুমে প্রবেশ করল। হঠাৎই রাগের আগুনে তার হাতের গ্লাভস পাঞ্চিং ব্যাগে আঘাত দিতে থাকল। পাঞ্চিং ব্যাগ ছিঁড়ে গিয়ে পড়ে গেল। তখন ফারিস বসে পড়ে পাশের চেয়ারে। তার চোখে রাগ লাল হয়ে আছে। মনে হচ্ছে সামনে কেউ থাকলে তাকে শেষ করে দিত। চোখ দিয়ে আগুন ঝরছে ফারিসের। সে হাতের গ্লাভস খুলে দেওয়ালে জোরো একটা ঘুষি মারে। ফারিস চুপচাপ বসে রক্ত ঝরানো হাতের দিকে তাকালো। কোথাও কোনো কষ্ট নেই, শুধুই রাগ। চোখে আগুন, মুখে কঠোরতার ছাপ। কেন নিশি? মনের গভীর থেকে উদ্ভূত এক প্রশ্ন। হঠাৎ সে জোরে চিৎকার করল, নিজের কণ্ঠেও রাগের অনুরণন। তার হাতের কিছুটা অংশ কেটে রক্ত বের হয়। কিন্তু তার কোনো খেলায় নেয়। সে রেগে বলতে থাকে, তুই ওই মাদার বাস্টার্ডের নাম নিলি, কিন্তু হাত বাড়িয়ে কোনো আঘাত করল না। আমি তোকে আঘাত করব না, কিন্তু তুই ওকে পছন্দ করিস? ফারিস নিজেকে ধরে রাখল এবং মৃদু একটি সূক্ষ্ম হাসি ফুটল তার মুখে। ঠিক আছে, জাস্ট ওয়েট এন্ড সি। এবার তুই ফারিস ওয়াহিদ চৌধুরীর নতুন রূপ দেখবি। শাওয়ার শেষে ফারিস হাতের ব্যান্ডেজ করে বিছানায় শুয়ে পড়ে। রাগের আগুন এখনো নিভেনি, কিন্তু ঠান্ডা মাথায় ভাবছে কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করবে। নিশি ভোরে উঠে আজু শেষে নামাজ পড়ে। আজ তার মন ভালো, তাই পড়াশোনায় মনোযোগ আরও বেশি।
ঘড়িতে তাকিয়ে দেখে 8টা বাজে গেছে। দ্রুত শাওয়ার নিতে যায়। শাওয়ার শেষে নিচে নেমে দেখল মা আমেনা চৌধুরী উপস্থিত। মা হেসে মাথায় হাত বুলিয়ে বললেন, আজ তোর মুখটা খুব প্রাণবন্ত দেখাচ্ছে মা। নিশি মুচকি হেসে উত্তর দিল, তুমি জানো মা, কাল রাতে পড়াশোনা করে আমি তাড়াতাড়ি ঘুমিয়েছি। আর এখন সকালে নামাজটা পড়ে অনেক ভালো লাগছে। আমেনা চৌধুরী মৃদু হাসি দিয়ে জিজ্ঞেস করলেন, পড়াশোনা কেমন চলছে তোর? নিশি শান্ত সুরে বলল, আলহামদুলিল্লাহ ভালো, তবে ফিজিক্সে একটু সমস্যা আছে। হোম টিউটর আসলে ভালো হতো। আমেনা চৌধুরী মৃদু হাসি দিয়ে বললেন, ঠিক আছে, আমি তোমার বাবার সঙ্গে কথা বলছি। এবার দ্রুত নেমে খেয়ে নাও, কলেজও যেতে হবে। নিশি মাথা নাড়িয়ে দ্রুত রেডি হয়ে নেমে গেল। নিশি চারদিকে একবার চোখ বোলালো, কিন্তু ফারিসকে দেখতে পেল না। ফারিস নিশির আগে খেয়ে উপরে চলে গেছে রেডি হতে। তারপর নিচে গিয়ে রিয়ার পাশের চেয়ারে বসল। রিয়া তখন নাস্তা করছিল। নিশিকে আসতে দেখে মুচকি হাসল। তারপর আবারও খাওয়ায় মনোযোগ দিল। নিশিও খাওয়া শুরু করল। নাস্তা চলতে থাকে। আলতাফ চৌধুরী হেসে বলল, নিশি, তোর ফিজিক্সে সমস্যা? নিশি মাথা নাড়ল। আরাফাত চৌধুরী জানিয়ে দিল, চিন্তা নেই, আমি তোর জন্য ভালো টিউটর দেখব। নিশি শান্ত সুরে বলল, ধন্যবাদ বড় আব্বু। সবাই খাওয়া শেষ করে রুমে চলে যায়। নিশি রুমে গিয়ে ব্যাগ নিতে যায় কিন্তু ভুলে যায়। রিয়া রেডি হতে গিয়েছে তার রুমে। নিশি সিঁড়ি বেয়ে উপরে তার রুমের দিকে পা বাড়াতেই হাত হাতে কেউ হ্যাচকা টান দিয়ে নিজের দিকে নিয়ে গেল। নিশি ভয় পেয়ে কাচুমাচু করে চোখ বন্ধ করে নিল। নিশি অনুভব করছে তার উপর কারো গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে। নিশি পিটপিট করে চোখ খুলল। নিশি চোখ খুলে দেখল ফারিস তার একদম কাছে। সে বিশ্বাসই করতে পারল না। আমি কি আবারও কোনো ভুল করেছি? মনের ভেতর প্রশ্ন জাগে। ফারিস স্বাভাবিক কণ্ঠে বলল, এত জ্বালাস কেন আমাকে? নিশি ভয় পেয়ে থমকে যায়। কি করেছি আমি? তোতলাতে বলতে চেষ্টা করে। ফারিস শান্ত কণ্ঠে বলল, এই যে জ্বালাস আমাকে ইগনোর করছিস। নিশি নিজেকে সামলে কোনো রকম বলল, আপনি তো নিজেই বলেছেন যেন আমি আপনার সামনে না আসি। তাহলে কি করে আপনাকে জ্বালাই? ফারিস তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বলল, সামনে না থেকেও আমাকে জ্বালাস। নিশি চুপচাপ সরে যেতে চাইলে ফারিস তার হাত চেপে ধরে। নিশি ফিরে তাকায়, চোখে কিছু প্রশ্ন জাগে। ফারিস গম্ভীর হয়ে বলে, আমি যেতে বলেছি তোকে? আজ থেকে তোকে আর রিয়াকে আমি কলেজে ড্রপ করব। নিশি হতবাক হালকা কণ্ঠে বলল, আপনি আমাদের? ফারিস বিরক্ত হয়ে উত্তর দিল, এবার গিয়ে রেডি হয়ে রিয়াকে নিয়ে নিচে আয়। 10 মিনিটের মধ্যে। নিশি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ব্যাগ নিয়ে দ্রুত নিচে যায়। রিয়া রেডি হয়ে নামল। চল আঙ্কেল, আমাদের জন্য ওয়েট করছেন। নিশি মজা করে বলল, আজ থেকে তোর গুণধর ভাই আমাদের কলেজে নিয়ে যাবে। রিয়া অবাক, এম আই ড্রিমিং? নিশি হেসে বলল, ইয়েস বেবি। নিশিতা আর কিছু বলার জন্য মুখ খুললে। রিয়া তাড়াতাড়ি নিশিতাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। নিশি গাড়িতে বসে বাইরের দিকে তাকাচ্ছে। রিয়া কথা বলছে, নিশি শুধু হুমহাম করছে। ফারিস গাড়ি চালাচ্ছে মাঝে মাঝে আর চোখে গাড়ির লুকিং গ্লাসে নিশিতার দিকে নজর দিচ্ছে। নিশির বেবি হেয়ার বারবার কানের পেছনে গুজছে। ফারিস বিড়বিড় করে, এই মেয়ে আমাকে একটু শান্তিতে থাকতে দিবে না। এখনো জ্বালাচ্ছে আমাকে। একদিন তুই আমার মতো জ্বলবি নিশি। আই এম ওয়েটিং ফর দ্য ডে। কলেজের সামনে এসে গাড়ি দাঁড়ায়। রিয়া গাড়ি থেকে নেমে জরুরি ফোন কল রিসিভ করে। নিশি নামতে গেলে ফারিস বলল, আমার কথা না শুনে গাড়ি থেকে এক পা বের হবি না। আর আমার কথা না শুনে বের হবি, তাহলে ঠেঙ্গো ভেঙ্গে বাড়িতে বসিয়ে রাখব। নিশি ভয়ে গুটিয়ে গেল। সে প্রচুর ভয় পেয়েছে। ফারিস আরও স্পষ্ট করে বলল, আজ থেকে তোকে যদি কোনো ছেলের সঙ্গে দেখি তার পরিণাম ভালো হবে না। নিশি অবাক হয়ে যায় ফারিসের কথায়। সে তো কোনো ছেলের সাথে কথা বলে না। তাহলে এসব এর মানে কি? নিশি বুঝতে পারছে না। নিশি স্তম্ভিত। ফারিস এইবার নিশিতার ভীতু মুখের দিকে তাকিয়ে। ফারিস ধীরে বলল, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড, নাও গো স্টাডি উইথ কনসেন্ট্রেশন, ওকে? ফারিস কথা বলে থামে। নিশিতা ফারিসের কথা শুনে হা করে তাকিয়ে থাকে। এরই মাঝে রিয়া এসে নিশিতার উদ্দেশ্যে বলে, কিরে, এখনো গাড়ির ভিতরে কি করিস, তাড়াতাড়ি বের হো না। রিয়ার কথায় নিশিতার ধ্যান ভাঙ্গে। তারপর নিশিতা তড়িগড়ি করে নেমে যায়। নিশিতা রিয়ার পাশে দাঁড়িয়ে যেতেই রিয়া ফারিসকে বলল, গেলাম ভাইয়া, ক্লাসে যাচ্ছি, লেট হয়ে যাচ্ছে। ফারিস জবাবে জাস্ট মাথা নাড়ে। তারা একসাথে কলেজের ভিড়তে ঢুকে যায়। আর ফারিস নিশিতার যাওয়ার দিকে একবার তাকিয়ে কিছু একটা ভেবে বাঁকা হাসি দিয়ে গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়।
অন্যদিকে নিশিতা লুকিয়ে ফারিসের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তারপর নিশিতা আর রিয়া সিঁড়ি বেয়ে নিজেদের ক্লাসরুমের দিকে এগোতে থাকে। রিয়া এক নাগাড়ে বকবক করে যাচ্ছে। আর নিশি শুধু হ্যাঁ হুম আচ্ছা এগুলো বলেই চলছে। ঠিক তখন পিছন থেকে পরিচিত কণ্ঠ ভেসে এলো। দুজনেই ঘুরে তাকাতেই মুখে হাসি ফুটে উঠল। অহনা সিঁড়ি বেয়ে হাঁপাতে হাঁপাতে উঠছে। আমাকে না নিয়েই চলে যাচ্ছিস কেন? অহনা অভিমানী স্বরে বলল। আরে না রে, চল, ক্লাস শুরু হয়ে যাবে। নিশি হালকা হেসে বলল। তিনজন একসাথে ক্লাসরুমে ঢুকল। কয়েক মিনিট পর স্যার ঢুকলেন। স্যার এসে বই বের করে আজকের টপিক আলোচনা করা শুরু করল। পুরো ক্লাসের সবার মনোযোগ সেদিকে, কিন্তু একজনের মনোযোগ অন্যদিকে, সেটা হলো নাভিদ। তার চোখ স্থির হয়ে আছে শুধু নিশির দিকে। নিশি তা খেয়ালই করছে না, তার সকল মনোযোগ লেকচারের দিকে। অহনা স্যারের দেওয়া লেকচার মনোযোগ দিয়ে শুনছিল। আর হাতে একটা কলম নিয়ে 2 আঙুলের সাহায্যে ঘুরাচ্ছিল। কলমটা ঘুরাতে ঘুরাতে হঠাৎ নিচে পড়ে যায়। ঝুঁকে কলমটা তুলে আবার ঠিকভাবে বসতে গেলে হঠাৎ চোখে পড়ল নাভিদের দিকে। দেখল নাভিদের দৃষ্টি অন্যদিকে, লেকচারের দিকে নেই। এই দৃষ্টি অনুসরণ করে চোখ গেল নিশির দিকে। অবাক হয়ে গেল আহনা নাভিদকে নিচের দিকে একদৃষ্টিতে তাকাতে দেখে। মুচকি শয়তানি হেসে নিশির বাহুতে হালকা ধাক্কা দিয়ে বলল, দেখ তো, কলেজের সবার ক্রাশ তোর দিকে তাকিয়ে আছে। হঠাৎ লেকচারের মনোযোগে ব্যাঘাত ঘটায় ও অহনার কথায় বিরক্ত হয়ে নিশি ভ্রু কুঁচকে নিচু স্বরে বলল, এটা আমি কি করব আজব? আর নাভিদ সবার ক্রাশ হতে পারে, আমার না। আন্ডারস্ট্যান্ড? গলায় অদ্ভুত দৃঢ়তা। অহনা ভয় পেয়ে চুপ করে গেল। ক্যান্টিনে ক্লাস শেষে 3 বান্ধবী ক্যান্টিনে গেল। এক সাইডে একটা টেবিলে 3জন বসল। বসার সাথে সাথে অহনা খাবার অর্ডার দিল। ঠিক তখন নাভিদ এসে একটা চেয়ার টেনে নিশির সামনে বসল। সবাই নাভিদের দিকে তাকালো ওকে হঠাৎ ওদের ভিতরে এসে বসতে দেখে। সবাই অবাক হলেও কোন কিছু বুঝতে না দিল না নাভিদকে নিজেদের মতো কথা বলা শুরু করল। তুই কিছু খাবি? রিয়া জিজ্ঞেস করতেই নিশি ছোট করে বলল, না। নাভিদ গলা খাখারি দিয়ে মনোযোগ আকর্ষণ করল ওদের দিকে। প্রথমে ভালো মন্দ জিজ্ঞেস করার পর এক ধ্যানে কথা বলেই যাচ্ছে। প্রশংসা স্নেহ ইশারায় তার অনুভূতি বোঝাচ্ছে। নিশি বিরক্ত হয়ে উঠে ক্যান্টিন থেকে বেরিয়ে গেল। নিশিকে এভাবে যেতে দেখে নাভিদের বকবকানি অফ হয়ে গেল। নিশির পিছু নিল কলেজ গেটের সামনে। পেছনে থেকে নাভিদ দৌড়ে এসে নিশিকে থামালো। হাঁপাতে হাঁপাতে বলল, নিশি, আই লাভ ইউ। আই রিয়েলি লাভ ইউ। নিশির অস্থির হয়ে গেল, চোখ মুহূর্তেই কঠিন হয়ে গেল। সে নাভিদের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, প্লিজ স্টপ, আর একটা কথা বলবি না? আমি তোকে ভালোবাসি না। কেউ ফ্রেন্ড হলেই তাকে প্রেমিক ভাবা যায় না। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আর তুই আমার জাস্ট ফ্রেন্ড, আর কিছু না। বলার সাথে সাথে এক মুহূর্ত দাঁড়ালো না, সে দ্রুত পায়ে চলে গেল। নাভিত হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইল। রিয়া আর অহনা এসে সব দেখল। অহনা হালকা রাগে বলল, দিলি তো মেয়েটাকে রাগিয়ে, এখন কোথায় যাবে কে জানে। ওরাও দৌড়ে গেল, কিন্তু নিশি আর নেই। সে অনেক দূরে চলে গেছে। রিয়া চিন্তিত হল। অহনারও চিন্তা হচ্ছে, মেয়েটা কোথায় গেল। রিয়া আর ওয়েট না করে ফারিসকে কল দিল। ফারিস তখন ইম্পর্ট্যান্ট মিটিং এ ছিল। 100 কোটি টাকার ডিল। তার ফোনে রিয়ার কল আসছে, দেখল সে পাত্তা না দিয়ে আবারও মিটিংয়ে মনোযোগী হল। নিশি ফারিস ফোনে না পেয়ে অনবরত কল করতে থাকল। প্রথমে বিরক্ত হলেও ফারিস এবার কিছুটা চিন্তিত হল। সে ভাবল নিশিতার কিছু হয়নি তো। ফারিস দ্রুত ফোনটা রিসিভ করল। সে বিরক্ত হয়ে বলল, কি হয়েছে? এমন করে কল করছিস কেন? রিয়ার কাপা কাপা কণ্ঠ, ভাইয়া, নিশি রেগে কলেজ থেকে বের হয়ে গেছে। কোথায় গেছে পাচ্ছি না। এক মুহূর্তে ফারিসের বুকটা ঠান্ডা হয়ে গেল, আবার জ্বালাও ধরল। রিয়ার কথা শুনে ফারিসের মনে হলো তার হৃদয়টা কেউ টেনে খামচে ধরেছে। সে সময় নষ্ট না করে দ্রুত পায়ে বেরিয়ে যেতে গেলে ফারিসের সেক্রেটারি নিহান বলে উঠল, স্যার, এটা আমাদের 100 কোটি টাকার ডিল। প্লিজ স্যার, মিটিং শেষ করুন। না হলে আমাদের কোম্পানির অনেক লস হয়ে যাবে স্যার। ফারিসের চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। সে নিহানের শার্টের কলার ধরে বলল, চুলোয় যাক, 100 কোটি টাকা আর মিটিং। এখন তোমার ফাকিং কথা শোনার মতো টাইম নেই আমার। তাই বলে সে গটগট পায়ে চলে গেল। ফারিস দ্রুত তার মার্সিডিজ বেঞ্জে উঠে বসল। হাই স্পিডে গাড়ি চালিয়ে নিশিকে খুঁজতে শুরু করল। ফারিসের মাথায় শুধু একটাই চিন্তা, তার হার্টবিট ঠিক আছে তো? কোনো বিপদ হয়নি তো? সে মার্সিডিজ চালিয়ে পাগলের মতো রাস্তায় ছুটে গেল, শুধু একটা ভয় নিয়ে, হার্টবিট ঠিক আছে তো? এই দিকে নিশি তখন রাগের মাথায় কলেজ থেকে বের হলেও এখন কিছুটা ভয় লাগছে। ফোনেও চার্জ নেই।
রাস্তায় অন্ধকার নামছে, চারপাশে কেউ নেই। হঠাৎ দেখল রাস্তার পাশে কিছু বখাটে। ভয় বাড়তে লাগলো। ছেলেগুলো যাতে ওকে না দেখে সেজন্য এক পাশ দ্রুত হাঁটতে যাচ্ছিল, কিন্তু শেষ রক্ষা বোধহয় হলো না। ছেলেগুলো চোখে ঠিকই পড়ে গেল দূরত হাঁটা অবস্থায়। এমন সময় একজন তার হিজাব টেনে খুলে দিল। টান দিয়ে খুলে দেওয়াই পিনটা গলায় ফুটল। জায়গাটা চামড়া ছিঁড়ে সাথে সাথে রক্ত বের হলো। সেদিকে তো দুয়া না করে পিছন ঘুরে একবার তাকিয়ে নিশি ছুটতে লাগলো। নিশি এভাবে দৌড়ে পালাতে দেখে ছেলেগুলো পিছন থেকে বলে উঠল, এত রাতে সুন্দরী কোথায় যাবে? দাঁড়াও। নিশি আরো দ্রুত দৌড়াতে লাগলো। আর ছেলেগুলা নিশি তার পিছু নিতে থাকলো। তখনই একটা গাড়ির সামনে পড়ে যেতে যেতে চোখ বন্ধ করল। গাড়ির ব্রেক। ফারিস ফারিস গাড়ি থেকে ছুটে এসে চেঁচিয়ে উঠল, স্টুপিড গার্ল, সেন্স নেই তোর? মরতে চাস? নিশি ফরিসকে দেখে চোখ দুইটা চকচক করে উঠল। নিশি কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখন বখাটে ছেলেটা পিছন থেকে হাত ধরে টান দিল। এদিকে একবার চোখ যেতে চোখ লাল হয়ে গেল রাগে। ফারিসের রাগ এবার পশুর মতো চোয়াল শক্ত। সে এক ঝটকায় নিশিকে পেছনে সরিয়ে ছেলেটার নাকে সরাসরি ঘুষি দিল। আর গর্জে উঠল, ফারিস ওয়াহিদ চৌধুরীর হার্টের দিকে নজর দিস, তোদের এত বড় সাহস! বাকি জন এগিয়ে আসতেই ফারিস একসাথে তিনজনকে মাটিতে ফেলে পেটাতে লাগল। রক্তে রাস্তা লাল। এইদিকে নিশি ভাবে ও কি ভুল শুনল? ফারিস নিশিকে হার্ট বলল, কিন্তু আর ভাবতে পারল না ফারিসকে এইরকম সাইকোর মতো ছেলেগুলোকে মারতে দেখে এগিয়ে গিয়ে ফারিসকে থামানোর চেষ্টা করল, কিন্তু থামানো যাচ্ছে না। নিশি আর কোন কুল কিনারা না পেয়ে ভয় পেয়ে পিছন থেকে জড়িয়ে ধরল। থামুন, দয়া করে, মারা যাবে। ফারিস শ্বাস ফেলল, থামল। তারপর নিশির দিকে ফিরল, চোখে রাগ। এক ঝাটকাই এক হাতের সাহায্যে নিশিকে নিজের শরীরের সাথে মিশিয়ে নিয়ে দুই গাল চেপে ধরল তার শক্ত হাতে। নরম তুলতুলে গালে এভাবে চেপে ধরায় ব্যথায় চোখ মুখ খিচিয়ে নিল নিশি। ফারিসের সেদিকে খেয়াল নেই। সে নিজের মতো বলা শুরু করল, তোকে সকালে বলেছিলাম আমি তোদেরকে নিয়ে আসবো, আবার দিতে যাব। এই দায়িত্বটা আমার নেওয়া ছিল। কাউকে না জানিয়ে বেরোতে গেলি কেন? নিশি কিছু বলার আগেই মাথা ঝিমঝিম করে অজ্ঞান হয়ে পড়তে লাগল। কারণ অনেকক্ষণ ধরে দৌড়েছিল, তাই অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছে। ফারিস নিশির মাথাটা ঝুঁকে যেতে দেখে বুঝতে পারল অজ্ঞান হয়ে গেছে। এক হাত দিয়ে নিশির চুলের পিছনে দিয়ে নিজের মুখের কাছে নিয়ে আসলো। তারপর গভীরভাবে পর্যবেক্ষণ করতে লাগলো তার ছোট হার্টবিটকে। মায়াবী চেহারায় কি আছে যে বারবার সে এভাবে চেহারার উপর আটকে গিয়ে দেখ বেদিক সব ভুলে গিয়ে এই মেয়ের ওপর মত্ত হয়ে থাকতে মনে চাই। নিজের শক্ত শক্ত ঠোঁট নিয়ে গিয়ে ঠকালো নিশির কপালের ওপর। চোখ বন্ধ করে কিছুক্ষণ স্থায়ী করলে চুম্বনটা। তারপর ঠোঁট সরিয়ে নিয়ে দ্রুত তাকে পাজাকোলে তুলে নিয়ে বুকের সাথে মিশিয়ে ফেলল। তারপর গাড়িতে বসল। হঠাৎ চোখ গেল নিশির গলার দিকে। তার গলায় রক্ত দেখে থমকে গেল। ফার্স্ট এইড বক্স বের করে যত যত্নে করে সে মলম লাগিয়ে দিল। রাগ মিলিয়ে ভয় ফিরে এলো। গলাটা ভারী। কি করে বোঝাবো তোকে? আমার যদি কোনো দুর্বলতা থাকে সেটা তুই। নিশি আধা জ্ঞান অবস্থায় তাকিয়ে আছে তার দিকে। তার চোখে ভয় আবার আশ্রয়ের মতো শান্তিও। সে বিশ্বাসই করতে পারছে না যে ফারিস ভাই তাকে এতটা যত্নে আগলে রেখেছে। ফারিস নিশিকে নিজের বুকে আগলে নিল। সিটবেল্ট লাগিয়ে তার আবার কপালে গম্ভীর চুমু এঁকে বলল, ইউ আর মাই আনহেলথি অবসেশন, অ্যান্ড আইল প্রোটেক্ট ইউ, মাই হার্টবিট। এদিকে ফারিসের বলা লাস্টের বলা কথাগুলো নিশি শুনতে পেল না। তারপর নিশিকে কোলে রেখেই এক হাতে নিশির মাথায় রেখে বুকের সাথে চেয়ে আগলে রেখেছে। আরেক হাত দিয়ে গাড়ি ড্রাইভ করছে বাড়ির দিকে যাওয়ার উদ্দেশ্যে। নিশিকে কোলে নিয়ে ফারিস দ্রুত গাড়ি চালাচ্ছিল। এদিকে তার বাবার কল আসে। ফারিস রেগে না গিয়ে গাড়ি একদিকে থামিয়ে এক হাত দিয়ে নিশির মাথাটা নিজের বুকের সাথে আগলে রেখেই আরেক হাত দিয়ে ফোনটা হাতে নিয়ে এবার শান্তভাবেই রিসিভ করে। অপর পাশে আরাফাত চৌধুরী চরম বিরক্ত। তিনি জিজ্ঞেস করেন, তুমি কোথায় ফারিস? 100 কোটি টাকার ডিল ছেড়ে কোথায় গেছো? বাবা রেগে আরও বলেন, যদি নিহান আমাকে ফোন না দিত আমাদের বিশাল লস হয়ে যেত। ফারিস তখন আর সহ্য করতে পারল না। রেগে গিয়ে কঠোর গলায় উত্তর দিল, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। আরাফাত চৌধুরী ফারিসের এমন ডোন্ট কেয়ার ভাব দেখে আরও রেগে বললেন, তুমি কি আমার সাথে মজা করছো? এবার ফারিস সম্পূর্ণ রাগে উঠে বলল, আপনার সাথে মজা করার সম্পর্ক আমার যে মজা করব। দাঁতে দাঁত চেপে কথাটা বলল, কি বলছো ঠিকভাবে কথা বলো, আমি তোমার বাবা হয় ভুলে যেও না। সব খুলে বলো কেন এমন করেছ? ফারিস এবার আরও রেগে বলল, বাড়ির একটা মেয়ের নিরাপত্তার চেয়ে 100 কোটি টাকা বেশি ইম্পর্ট্যান্ট না। আশা করি আপনি বুঝবেন।
বলে সে কল কেটে দিয়ে পাশের টান মেরে ফেলল। আরাফাত চৌধুরী হতবাক হয়ে গেলেন, ছেলের কথা কিছু বুঝতে না পেরে চিন্তিত হলেন। অন্যদিকে ফারিস এবার দৃষ্টি দিল নিশির মুখের দিকে, ছোট বিড়ালছানার মতো ওর বুকে পড়ে থাকা মেয়েটা ঘুমন্ত অবস্থায় আরও মায়াবী লাগছে। নিজের হাত বাড়িয়ে নিশির গালে রেখে হাত বুলাতে লাগলো আর বিড়বিড় করে বলতে লাগলো, কবে বড় হবি তুই? এখন বাচ্চাদের মতো বিহেভ করিস। কিছু সময় ধরে তাকিয়ে থেকে আবার গাড়ি চালানো শুরু করলো। কিছুক্ষণের মধ্যে মার্সিডিজ বেঞ্জ গাড়িটা চৌধুরী ভিলার সামনে দাঁড়ালো। ফারিস নিশিকে কোলে তুলে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করল। বাড়ির ভেতর সাধারণ দিনের মতোই শান্ত পরিবেশ, কিন্তু সেই শান্তি ভেঙে গেল হঠাৎই। ফারিসের কোলে অজ্ঞান প্রায় অবস্থায় নিশিতাকে দেখে সবাই এক মুহূর্তে থমকে গেল। চোখ মুখ ফ্যাকাশে হয়ে আসলো আমেনা চৌধুরী আর আফিয়া চৌধুরীর। জনেই দ্রুত দৌড়ে এগিয়ে এলেন। আমেনা চৌধুরী মেয়েকে এমন অবস্থায় দেখে তার বুকের ভিতরটা হঠাৎ ঠাই করে থেমে গেছে। রিয়াও কিছুক্ষণ আগেই বাড়িতে ঢুকেছে। তানিয়া নেই, বন্ধুদের সাথে বাইরে গেছে। আর পুরুষ সদস্যরা, আফতাব চৌধুরী, আলতাফ চৌধুরী আর রাজীব, সবাই অফিসে। ফলে পুরো বাড়িটা শুধু তিনজনে আছে, আমেনা চৌধুরী, আফিয়া চৌধুরী আর রিয়া। নিশিতার এই রকম অসহায় অবস্থা দেখে ঘাবড়ে গেলেন জনেই, আফিয়া চৌধুরী আর আমেনা চৌধুরী। ফারিসে কোল থেকে নামিয়ে নিশিতাকে সোফায় শুইয়ে দিল, আর শুইয়ে দেওয়ার সাথে সাথেই কান্না জুড়ে দিলেন অসহায়ের মতো আমেনা চৌধুরী। মেয়েটার নিস্তেজ হাতটা শক্ত করে ধরে বলতেই লাগলেন, নিশি, চোখ খোল মা, কি হইছে তোর? আমেনা চৌধুরী এবার ফারিসের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে নিশির? ফারিস শুধু শান্তভাবে বলল, ছোট আম্মু শান্ত হও, কিছু হয়নি, দুর্বলতার কারণে অজ্ঞান হয়েছে। বলেই নিশিকে আবার কোলে তুলে নিল। তারপর সে নিশিকে রুমে নিয়ে গিয়ে শুইয়ে দিল। পিছন পিছন বাকি সবাইও গেল। কিছু সময় পর ডাক্তার এসে দেখে গেছে ইঞ্জেকশন দিয়েছে এবং কিছু ঘুমের ওষুধ রেখে গেছে। কিন্তু রুমে সবাইকে ভিড় করে দাঁড়িয়ে থাকতে দেখে ফারিস বিরক্ত হয়ে সবাইকে বের করে দিল। কেউ কিছু বলল না, শুধু আমেনা চৌধুরী কিছু বলতে গেলে ফারিস স্থির স্বরে বলল, আমি আছি ছোট আম্মু। তখন আমেনা নিশ্চিন্ত হয়ে চলে গেলেন। ফারিস দরজা বন্ধ করে নিশির পাশে বসল। মেয়েটার মুখ ফ্যাকাশে, চোখের নিচে ক্লান্তির ছাপ। সে নিশির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নিজের মুখটা এগিয়ে নিয়ে এসে নিশির ঠোঁটের উপর শুকনা একটা চুমু এঁকে দিল, বলল, কি এমন হলো হার্টবিট? কলেজ থেকে এভাবে রেগে চলে এলি? যদি তোর কিছু হয়ে যেত আমি বেঁচে থাকতাম? তার কণ্ঠে ছিল রাগ নয়, ভয়, হারানোর ভয়। এরপর সে আবার বলল, তুই শুধু আমার রাগ দেখিস। আমি আর কিভাবে ভালোবাসা প্রকাশ করব? আসলেই কি এইটা ভালোবাসা? সে নিশির ঠোঁটে আবার হালকা করে চুমু দিল। ঠিক তখনই তার চোখে পড়ল নিশির কবজিতে কালো দাগ। হঠাৎ করে ফারিসের রাগ লাগলো। সে কাউকে কল করে বলল, ওই 3টে মাদার বাস্টার্ডগুলোকে আমার সামনে হাজির চাই কালকের মধ্যে। ওই বাস্টার্ডগুলো জানে না কার কলিজায় হাত দিয়েছে। ওই হাত আমি আর রাখব না। ফারিসের কণ্ঠটা শক্ত শোনালেও নিশির মুখের দিকে তাকাতেই তার গলার সব কঠোরতা হারিয়ে গেল। তবু সে আর কিছু বলল না। চুপচাপ নিশির পাশেই বসে রইল। ঘরটা আধো অন্ধকার, জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো ঠিকরে ঢুকছে। নিশি গভীর ঘুমে, মাঝে মাঝে নিঃশ্বাসের ওঠা নামাটা যেন ফারিসের বুকের ভেতর ঢেউ তুলছিল। হঠাৎ নিশি ঘুমের ঘোরে বিড়বিড় করে কিছু বলল। ফারিস একটু এগিয়ে এল, নিজের মাথাটা ঝুঁকিয়ে ফিসফিস করে বলল, নিশি কি বললি? নিশির চোখ বন্ধই, তবু কাপা কণ্ঠে বলল, ফারিস ভাই। ফারিসের বুকটা হালকা ধাক্কা খেল। সে আরও কাছে এল, নিশির কানের পাশে মুখ নিয়ে। এরই মাঝে নিশি আবার ধীরে বলল, ফারিস ভাই, আমাকে ছেড়ে যাবেন না, প্লিজ। ফারিসের ঠোঁটে অজান্তেই মুচকি হাসি ফুটে উঠল। নরম করে তার হাত ধরে বলল, আমি তো আছি আমার নীলাম্বরী। তোকে ছাড়া একটা সেকেন্ডও থাকতে পারি? নিশি হাতটা আরও একটু শক্ত করে ধরল, যেন তার ভরসা পুরোটা ফারিসের হাতেই বাঁধা। সেই হাত ছাড়িয়ে যাওয়ার সাহসও পেল না ফারিস। রাতটা লম্বা ছিল, নীরব, শান্ত। ফারিস সারারাত নিশির পাশে বসে রইল। মাঝে মাঝে তার কপালে পড়তে থাকা চুল সরিয়ে দিল, কখনো কম্বলের কোণা ঠিক করে দিল। আর বাকিটা সময় শুধু তাকিয়ে রইল, মুগ্ধতার দৃষ্টিতে, নিজের অজান্তেই নিশির প্রতিটা নিঃশ্বাস গুনে গুনে। রাত প্রায় শেষের দিকে। আকাশে হালকা নীল ছোঁয়া। ফজরের আজানের প্রথম তাকবীর ভেসে উঠতেই ফারিস ধীরে উঠে দাঁড়াল। নিশির ঘুম না ভাঙিয়ে চুপচাপ দরজার দিকে এগোল। শেষবারের মতো তাকিয়ে দেখল, নিশি এখনও তার হাতের উষ্ণতা জড়িয়ে শান্ত ঘুমে। তারপর নিঃশব্দে নিজের রুমে চলে গেল। ঠিক সকাল 8টা।
নরম সকালের আলোটা পর্দার ফাঁক দিয়ে ঘরে ঢুকে নিশিতার মুখে এসে পড়ে। আলোটা চোখে লাগতেই ওর ঘুম ধীরে ধীরে ভাঙে। নিশিতা প্রথমে একটু বিরক্ত হয়ে চোখ পিটপিট করে, তারপর ধীরে মাথাটা তুলল। চারপাশে তাকিয়ে দেখল রুমে সে একা। সবকিছু এত শান্ত, এত স্থির, যেন কেউ কিছুক্ষণ আগেই বের হয়ে গেছে। ঠিক তখনই একদম পরিচিত একটা পুরুষালী গন্ধ তার নাকে এসে ধাক্কা খায়। নিশিতা থমকে যায়। গন্ধটা রুমের বাতাসে এমনভাবে লেগে আছে যেন কেউ দীর্ঘ সময় ধরে এখানে ছিল। মনে মনে সে ফিসফিস করে বলে, এই সুগন্ধ তো একজন মানুষ ছাড়া আর কেউ ইউজ করে না। তাহলে কি সে সে আমার রুমে কেন আসবে? কখন আসলো? অবাক ভাব, অচেনা ধাক্কা আর লুকানো কৌতূহলে নিশিতার বুকটা কেমন জানি ধকধক করতে থাকে। আর তার সাথেই মাথার মধ্যে ঘুরতে থাকে গতকালের সেই একটাই শব্দ, হার্টবিট। নিশিতা বিরক্ত আর কৌতূহল মিশিয়ে নিজেকে প্রশ্ন করে, যে আমাকে পছন্দই করে না সে আমাকে এই নামে ডাকলো কেন? এই কথার তো একটা কারণ থাকতেই পারে। আজকেই আমি ওনার কাছে এর উত্তর নেব। এভাবে আর মাথা খারাপ করে থাকা যাবে না। এইসব ভাবনায় ডুবে থাকা ঠিক সেই মুহূর্তে দরজাটা আলতো করে খুলে গেল। আমেনা চৌধুরী সুপের বাটি হাতে নিয়ে ঘরে ঢুকলেন। তিনি ঢুকতেই নিশিতা নিজের ভেতরের হাজার ভাবনা গুছিয়ে চুপচাপ হয়ে বসল। মা এগিয়ে এসে বিছানার পাশে বসে স্নেহে বললেন, মা, কিছু না খেয়ে থাকলে শরীর বেশি খারাপ হয়ে যাবে। আয়, একটু মুখ খুলে স্যুপটা খেয়ে নে। তিনি খুব যত্ন করে মেয়ের হাতে স্যুপ ধরিয়ে দিলেন। নিশিতা কোনো কথা না বলে স্যুপ নিতে নিতে মায়ের মুখের দিকে তাকায়, ওর চোখে যেন দুশ্চিন্তা আরও স্পষ্ট। আমেনা চৌধুরী নরম স্বরে আবার বললেন, তাড়াতাড়ি খেয়ে ফ্রেশ হয়ে নে মা। না খেয়ে খেয়ে শরীরটা তো দুর্বল করে ফেলেছিস। নিশিতা স্যুপ খেতে খেতে মাথা নিচু করে, কিন্তু ভেতরে ভেতরে শুধুই একটা কথা ঘুরছে, আজই আমাকে জানতে হবে সে কেন এভাবে আমার কাছে এসেছে, কেন আমার রুমে। আর সেই হার্টবিট কথাটার মানে কি? তারপর নিশি আর কিছু না বলে চুপচাপ নিজের খাবারটা শেষ করে নিল। প্লেটটা গুছিয়ে রেখে এদিক ওদিক না তাকিয়ে সোজা শাওয়ার নিতে চলে গেল। গরম পানির ছোঁয়ায় মাথাটা একটু হালকা হলো তার, কিন্তু মনটা সেটা আগের মতোই ভারী। শাওয়ার থেকে বের হয়ে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে ওয়ার্ড্রোবের সামনে দাঁড়ালো। একটা পুরো ওয়ার্ড্রোব ভর্তি জামা, আর আলমারিতেও সারি সারি সাজানো আছে নতুন নতুন পোশাক। নিশি জানে প্রত্যেকটা জামাই সুন্দর, কিন্তু তার মধ্যে কালো রঙের জামা যেন বেশি চোখে পড়ে। কারণটা খুব সোজা, ফারিসের পছন্দের রং কালো। যখনই নিশি শপিংয়ে যায় নিজের অজান্তেই 3-4টা কালো রঙের জামা তুলে নেয়, যেন ফারিসের পছন্দটা নিজের পছন্দের সঙ্গে মিশে গেছে। আজও সেভাবেই আলতো করে একটা কালো ড্রেস বের করল, পরে আয়নার সামনে দাঁড়িয়ে মুহূর্ত দুই তাকিয়ে রইল। চোখে মুখে কোনো সাজগোজ নেই, তবুও কালো রংটা তাকে অন্যরকম মানিয়ে গেছে। সবকিছু রেডি হয়ে নিশি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে ফারিসের রুমের সামনে এসে দাঁড়ালো। এখানেই এসে তার পা থেমে গেল। হাতটা দরজার ওপর উঠতে গিয়ে আবার নিচে নেমে এলো। নক করবে নাকি চুপচাপ ফিরে যাবে? মনের ভেতর ছোট্ট এক দ্বিধা ঘুরপাক খাচ্ছে। ঠিক তখনই ভেতর থেকে ফারিসের রুক্ষ গভীর কণ্ঠটা ভেসে এলো, তুই আমার রুমের সামনে দাঁড়িয়ে কি করছিস? এখনো দাঁড়িয়ে থাকবি নাকি ভিতরে আসবি? নিশি চমকে একটু ভ্যাবাচ্যাকা খেয়ে গেল, যেন ধরা পড়ে গেছে। আর কোনো উপায় না দেখে ধীরে ধীরে রুমে ঢুকল। রুমে ঢুকে প্রথমেই চোখে পড়ল ফারিস বক্সিং করছে। তার শরীরের প্রতিটা মুভমেন্টে শক্তি, তাল আর রাগের চাপা স্রোত। আর তার পরনে কালো স্লিভলেস টি শার্ট আর কালো ট্রাউজার, কালোর ওপর কালো, যেন অন্ধকারের মধ্যেই সে নিজেকে গড়ে তুলছে। ফারিসের তীব্র দৃষ্টি, ঘামে ভেজা চুল, বুকের ওঠানামা, সবকিছুতেই এক ধরনের আকর্ষণ আছে যা নিশিতার চোখ সরাতে দেয় না। সে এক দৃষ্টিতে তাকিয়েই থাকে। এভাবেই যখন কয়েক সেকেন্ড কেটে গেল, ঠিক তখনই ফারিস থেমে গিয়ে ধীরে ধীরে ওর সামনে এসে দাঁড়ালো। তার ছায়া নিশির সারা গায়ের ওপর পড়ে গেল, আর নিশির নিঃশ্বাসও যেন একটু থেমে গেল। নিজের দিকে নিশিকে এভাবে গভীর স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে ফারিস ভ্রু কুঁচকাল। ঘামে ভেজা বুকটা ওঠানামা করছে, শ্বাসটা ভারী, তবুও স্বভাবসুলভ কঠিন গলা বদলায় না তার। হঠাৎ থেমে দাঁড়িয়ে সে তীক্ষ্ণ স্বরে বলে উঠল, এমন করে তাকিয়ে আছিস কেন? আগে কখনো ছেলে দেখিসনি? মুহূর্তে নিশির গাল লাল হয়ে গেল। লজ্জায় মাথা নিচু করে ফেলল সে। হৃৎপিণ্ডটা থাপ থাপ শব্দ করছে। ফারিসের সামনে দাঁড়ালে তার এমনই হয়। শুধু লজ্জা নয়, ভয়ও আছে, এক ধরনের অজানা চাপা ভয়, যে ভয়টা ঠিক কিসের সে নিজেও জানে না। ফারিসের কাছে আসতেই নিশির পুরো শরীর শক্ত হয়ে গেল। কিছু বলতে যাবে, কিন্তু তার আগেই ফারিস আরেক ধাপ এগিয়ে এসে রূঢ়ভাবে বলে ওঠে, আমার রুমে আসার কারণ কি?
তোকে আমি মানা করেছিলাম না আমার রুমে না আসতে? মনে নেই? নিশি ঠোঁট কামড়ে ফেলে গলার শব্দ বের করতে গিয়েও আটকে যায়। তারপর খুব আস্তে আমতা আমতা করে প্রায় কাপা কণ্ঠে বলে, আপনি আমাকে কাল হার্টবিট বললেন কেন? আপনি তো আমাকে পছন্দও করেন না। ফারিস এক মুহূর্ত নিশির মুখের দিকে তাকিয়ে রইল। তার চোখে ঝিলিক যেন বিরক্তি আর অবিশ্বাস মিশে থাকা এক অদ্ভুত দৃষ্টি। তারপর খুব ধীরে, ভয় ধরানো সেই হাঁটাটা নিয়ে নিশির দিকে এগোতে শুরু করল। নিশি স্বভাবতই পিছিয়ে গেল। 1 পা, 2 পা, 3 পা পিছোতে পিছোতে হঠাৎ দেয়ালে গিয়ে পিঠ ঠেকে গেল তার। নিশির নিঃশ্বাস আটকে গেল। ফারিস তার সামনে দাঁড়িয়ে এতটা কাছে। তার শরীরের উষ্ণতা পর্যন্ত অনুভব করা যাচ্ছে। ফারিস ঠান্ডা বরফের মতো গলায় বলল, কে তুই? আর আমি কেন তোকে হার্টবিট বলবো? জেগে জেগে স্বপ্ন দেখাটা বন্ধ কর। আমি ফারিস ওয়াহিদ চৌধুরী, তোর মতো মেয়েকে কোনোদিন হার্টবিট বলবে না? ও কি মাইন্ডেড? এক মুহূর্তের জন্য নিশির চোখের পাতা কাপল। কান পর্যন্ত তার কথাগুলো যেন শিরশির করে পৌঁছে গেল। সে চুপচাপ দাঁড়িয়ে রইল। বুকের ভেতরটা ব্যথা করলেও বাইরে কিছুই প্রকাশ করল না। আর আমার রুমে আসবি না। দ্বিতীয়বার এলে ফল ভালো হবে না। ফারিসের ঠান্ডা ধারালো কণ্ঠে কথাটা বের হতেই নিশির চোখ কেঁপে উঠল। ভিজে ভিজে চোখ জল ধরে রাখতে পারছিল না। কাপা গলায় কিছু বলতে চাইলেও শব্দ বের হলো না। নিশি মুখ তুলে তাকাতে যেতেই ফারিস আবার শক্ত স্বরে বলল, বের হয়ে যা নিশি, এখনই। ফারিসের চোখে কঠোরতা থাকলেও ভেতরে যে আগুনটা জ্বলছে সেটা সে নিজেও বুঝতে পারছে না। নিশি আর কিছু না বলে নিঃশ্বাস আটকে কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়ে গেল। দরজাটা ধীরে বন্ধ হয়ে যেতেই ফারিস স্থির হয়ে দাঁড়িয়ে রইল। নিশি তার চলে যাওয়ার দিকে তাকিয়ে তার বুকটা মোচড় দিয়ে উঠল। ধীরে খুব নিচু স্বরে বলল, সরি জান, তোকে কষ্ট দিতে চাইনি। একটু টাইম দে আমাকে, আমি সব ঠিক করে ফেলব। তখন আর তোর আমার কাছ থেকে মুক্তি হবে না জান, মাই হার্টবিট। কথাগুলো সে শুধু নিজের কাছেই বলল, যে মেয়ে শুনতে পেল না সেই নিশিকেই উদ্দেশ্য করে। অন্যদিকে নিজের রুমে ঢুকতেই নিশি হাঁটতে হাঁটতে বিছানায় পড়ে গেল। হাঁটুর ওপর মাথা গুজে রুদ্ধশ্বাসে কাঁদতে কাঁদতে বলতে লাগল, আজকের পর থেকে আপনাকে আর বিরক্ত করব না আমি ফার্সি ভাই, আপনার সামনে আমি আর আসব না। আমার চেহারাটা আর দেখাবো না আপনাকে। যেখানে আপনি আমাকে ভালোবাসেন না সেখানে আমি কিভাবে আশা করি আপনি আমাকে ভালোবাসবেন? বুকটা কেমন ফেটে যাচ্ছে, তবুও সে নিজের ভাঙা কণ্ঠে আবার বলল, আজ থেকে আমি আর আপনার জন্য চোখের পানি ফেলব না। দেখবেন, এমন কিছু করব যেন আপনি নিজেই আমার জন্য পাগল হয়ে যাবেন, কিন্তু তখনও আপনি আমাকে পাবেন না, পাবেন না। কথাগুলো বলতেই নিশিতার গলা আবার আটকে গেল। অবশেষে কান্নারত অবস্থায় ধীরে ধীরে চোখ দুটো বন্ধ হয়ে এলো, এবং কিছুক্ষণের মধ্যেই ক্লান্ত হয়ে গভীর ঘুমে তলিয়ে গেল নিশিতা। চলবে।